আজকের টপিক অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের প্রথম একটি টপিক বায়ুমণ্ডলের উপাদান ও বিভিন্ন স্তরবিন্যাস, কম্পোনেন্টস অ্যান্ড লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার। তো শুরু করা যাক আজকের টপিক। প্রথমেই জানতে হবে বায়ুমণ্ডল কাকে বলে। তো বায়ুমণ্ডল, বায়ু সম্পর্কে আমাদের ছোটোবেলা থেকেই বিভিন্ন রকম ধারণা রয়েছে। আমরা জানি যে বায়ুমণ্ডলটা হচ্ছে এক ধরনের গ্যাসীয় স্তর। কীরকম না, আমাদের পৃথিবী, এই যে পৃথিবীকে বেষ্টন করে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে বিভিন্ন গ্যাসীয় উপাদান, বিভিন্ন ধূলিকণা ইত্যাদি অদৃশ্য গ্যাসের আবরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার বিস্তৃত। এই স্তরকে বলা হয় বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলের কিছু বৈশিষ্ট্য আছে, তো সেগুলো আমরা চলো জেনে নিই। আচ্ছা, প্রথমে বায়ুমণ্ডলের বিস্তারটা আমরা অলরেডি জেনে গেছি যে ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকেই বলতে পারি 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এক গ্যাসীয় আবরণ। তবে এর প্রসঙ্গে বলে রাখা ভালো, ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার অবধি যে সমস্ত স্তর রয়েছে সেই সমস্ত স্তর সম্পর্কিত আলোচনা করা হয় আবহবিদ্যায়, এবং সেই 100 কিলোমিটার থেকে তার উপরের সমস্ত বিষয়বস্তু আলোচনা করা হয় অ্যারোনমির বিষয়ে। আচ্ছা, এবার জেনে নিই দ্বিতীয় বৈশিষ্ট্য, আবর্তন। আবর্তনটা কি না, পৃথিবী আমরা জানি আবর্তিত হচ্ছে নিজের মেরুদণ্ডের ওপর দাঁড়িয়ে, এবং এই আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীর পৃষ্ঠে লেগে থাকা এই বায়ুমণ্ডলও আবর্তিত হয়। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ভর। বায়ুমণ্ডলের মোট উপাদানের 97% ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটারের মধ্যে কেন্দ্রীভূত। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে বায়ুমণ্ডলের ভর সমস্ত উচ্চতার সাথে সাথে, উচ্চতার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। কাজেই বোঝাই যাচ্ছে যে যেহেতু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ভূপৃষ্ঠ বরাবর বেশি, তাই বেশি ভর বিশিষ্ট বায়ুমণ্ডলের যে স্তর তা পৃথিবীর ভূপৃষ্ঠ সংলগ্নই হবে, এবং ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় ততই ভরের পরিমাণ কমবে। তার জন্য বলা হচ্ছে 29 কিলোমিটারের মধ্যে পৃথিবীর প্রায় বায়ুমণ্ডলের 97% ভর কেন্দ্রীভূত হয়েছে এই 29 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, এরপরে আসি চাপ। আমরা জানি চাপ বলতে বোঝায় এই যে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপর বায়ুমণ্ডল যে মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা লেগে রয়েছে, এর ফলে বায়ুমণ্ডলের যে ওজনটা সেটি ভূপৃষ্ঠের ওপর পড়ছে, এটি হচ্ছে বায়ুর চাপ। এই বায়ুর চাপ ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে যত বেশি হবে, তত ওপরের দিকে যত উঠতে থাকবো তত এই চাপের পরিমাণ কম হবে। তাহলে কথা আমরা বলতেই পারি যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চাপ কমবে। আচ্ছা, এবার জেনে নেওয়া যাক এই বায়ুমণ্ডল কি কি উপাদান দিয়ে তৈরি। এখানে আমার দেখানো হয়েছে বায়ুমণ্ডল কি কি উপাদান। তো বায়ুমণ্ডলে উপাদানকে আমরা প্রধানত 3টে ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে গ্যাসীয় উপাদান, যা 99%-এরও বেশি অধিগ্রহণ করে আছে। কিছু পরিমাণ আছে জলীয় বাষ্প অর্থাৎ ওয়াটার ভেপার, এবং কিছু আছে কঠিন বা সলিড। আচ্ছা, গ্যাসীয় পদার্থের মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে আমার এখানে দেখানো হয়েছে প্রধান উপাদানগুলি হলো নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড। এই 4টি হচ্ছে প্রধান। এছাড়া কিছু রয়েছে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস।
তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে নাইট্রোজেনের পরিমাণ শতকরা ৭৮.০৮৪%, অক্সিজেনের পরিমাণ ২০.৯৪৬%, আর্গনের পরিমাণ 0.934% এবং কার্বন ডাইঅক্সাইড 0.033%। অর্থাৎ এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে নাইট্রোজেনের পরিমাণ বায়ুমণ্ডলে সর্বাধিক। অর্থাৎ আমরা কথা বলতেই পারি যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অর্থাৎ সর্বাধিক পরিমাণে যে উপাদান গ্যাসীয় উপাদানটি রয়েছে সেটি হলো নাইট্রোজেন। আর কি এখানে দ্বিতীয় প্রধান উপাদান কি রয়েছে? অক্সিজেন। আর রয়েছে ৯০% জলীয় বাষ্প, যেটা কিনা আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার উচ্চতার মধ্যে যে বায়ুমণ্ডলের স্তর, সেই স্তরের মধ্যেই শতকরা ৯০% জলীয় বাষ্প কেন্দ্রীভূত থাকে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম থাকলেও কার্বন ডাই অক্সাইডকে সাধারণত ধরে নেওয়া হয় সবচেয়ে ভারী গ্যাস। এছাড়া কি রয়েছে? কঠিন উপাদানকে আমরা জানি দুটি ভাগে ভাগ করেছি। ওপরের যে ফ্লো ডায়াগ্রামটাতে দেখানো হয়েছে যে অর্গ্যানিক এবং ইনঅর্গ্যানিক, অর্থাৎ জৈব এবং অজৈব। জৈব বলতে কোনগুলিকে বোঝায়? জৈব কণা বলতে বোঝাচ্ছে সাধারণত উদ্ভিদের রেণু, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি। আর ইনঅর্গ্যানিক মানে খুব সহজেই বোঝা যায় যে ধূলিকণা, লবণ কণা এবং কার্বন কণা, ছাই, ভস্ম ইত্যাদি। আচ্ছা, এই যে ম্যাক্সিমাম সলিড পার্টিকলস কনসেন্ট্রেটেড ইন লোয়ার লেয়ার, অর্থাৎ আমরা জানি যে ভূপৃষ্ঠ সংলগ্ন মাধ্যাকর্ষণ শক্তি প্রভাব সবচেয়ে বেশি এবং ভূপৃষ্ঠ থেকে যত উঁচুতে উঠব তত মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কমতে থাকে। কাজেই এই যে ধূলিকণা, এই ধূলিকণার ওপর আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি কার্যকরী হবে ভূপৃষ্ঠর সন্নিকটে। অর্থাৎ এই সমস্ত কঠিন কণাগুলি সবচেয়ে বেশি দেখা যায় পৃথিবী ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে। সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার বা এসপিএম, এটি হচ্ছে এক ধরনের খুব সূক্ষ্মাতিসূক্ষ্ম ধূলিকণা যেগুলি বায়ুতে ভাসমান অবস্থায় থাকে এবং এটি কঠিনও হতে পারে, তরল অবস্থাতেও থাকতে পারে। এছাড়াও বায়ুতে ভাসমান কিছু এরোসল থাকে বা যেগুলোকে আমরা ধূলিকণার মতনও ধরতে পারি। এই এরোসল সাধারণত বায়ুর বিভিন্ন জলীয় বাষ্প সম্পর্কিত, বায়ুতে যে আলোক বিচ্ছুরণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমি পরে আলোচনা করব। আচ্ছা, এখানে বিভিন্ন গ্যাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হবে। তো প্রথমে আমরা জানি যেহেতু নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক বায়ুমণ্ডলে, সেহেতু নাইট্রোজেনের কি গুরুত্ব রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। এখানে 3টে প্রধান গুরুত্ব দেখানো হয়েছে। সোর্স অফ প্রোটিন, আমরা জানি যে পৃথিবীতে এই গোটা জীবজগতের কাছে প্রোটিন একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান যা নাইট্রোজেন দ্বারা গঠিত। কাজেই প্রোটিন সরবরাহে নাইট্রোজেনের ভূমিকা অবশ্যই অনস্বীকার্য। এছাড়া কি রয়েছে? সোর্স অফ নিউক্লিক অ্যাসিড এবং ফার্টিলাইজারের ক্ষেত্রে নাইট্রোজেনের ব্যবহার বা গুরুত্ব রয়েছে। আমরা বিভিন্ন মাঠে যে ফসল ফলানো হয় সেই ফসলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই নাইট্রোজেন ঘটিত সার দেওয়া হয়। এছাড়াও শিম্বগোত্রীয় উদ্ভিদের কন্দে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা নাইট্রোজেনকে বাতাস থেকে সংগ্রহ করে মাটিতে আবদ্ধ করে। এইভাবে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন মাটি থেকে উদ্ভিদ এবং উদ্ভিদ থেকে আবার পুনরায় বায়ুমণ্ডল, এইভাবে বিভিন্ন চক্রাকারের মাধ্যমে নাইট্রোজেনের একটি চক্র সংগঠিত হয়। তাহলে নাইট্রোজেন উদ্ভিদ এবং প্রাণী উভয় ক্ষেত্রে
একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, দ্বিতীয় প্রধান উপাদানটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হলো জলীয় বাষ্প। জলীয় বাষ্পের যে গুরুত্বগুলি সেগুলো হলো প্রেসিপিটেশন অর্থাৎ অধঃক্ষেপণ। অধঃক্ষেপণের আমরা সাধারণত দুটি রূপ খুব প্রচলিত, এক বৃষ্টিপাত, দ্বিতীয়ত তুষারপাত। এছাড়াও অনেক অধঃক্ষেপণের বিভিন্ন ফর্ম রয়েছে। তো এই প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণটা প্রধানত সংঘটিত হয় জলীয় বাষ্পের কারণে। আমরা জানি জলীয় বাষ্পের এই অধঃক্ষেপণ হয় বলেই কৃষিকার্য, জলের সঠিক বন্টন এবং সর্বোপরি জলচক্রের একটি বিশেষ পদ্ধতি বলা যেতে পারে এই অধঃক্ষেপণ, যা এই ওয়াটার ভেপারকে নিয়ন্ত্রণ করে। কাজেই জলীয় বাষ্পের এই গুরুত্বপূর্ণ ভূমিকাটি প্রেসিপিটেশনের মাধ্যমে হয়ে থাকে। আচ্ছা, দ্বিতীয় গুরুত্ব কি? অ্যাজ এ ক্লাইমেটিক ফ্যাক্টর, মানে জলবায়ুর নিয়ন্ত্রক। জলবায়ুর নিয়ন্ত্রক কিভাবে করে? না, আমার এখানে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে তাহলে আমি বলতে পারি যে এখানকার আর্দ্রতা বেশি, এবং এই আর্দ্রতা বেশি আবার আর্দ্রতা কম এর ভিত্তিতে জলবায়ুর শ্রেণীবিন্যাস হয়ে থাকতে পারে। আজকে যদি এখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাহলে বুঝতে হবে এখানে টেম্পারেচারের পরিমাণ বেশি ছিল, এবং সেই জলীয় বাষ্পটা বাতাসে মিশে বাতাসকে হালকা করবে, বাতাসকে ঊর্ধ্বমুখী করবে। এর ফলে ঝড় বৃষ্টি ঘটার সম্ভাবনা প্রবল হবে। এইভাবে বিভিন্নভাবে জলীয় বাষ্প বায়ুমণ্ডলের বিভিন্ন জলবায়ুগত দিকগুলি নিয়ন্ত্রণ করে। তৃতীয় গুরুত্ব কি? টেম্পারেচার কন্ট্রোল অর্থাৎ তাপমাত্রার নিয়ন্ত্রণ। জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে তাপমাত্রার সঙ্গে একটি সম্পর্ক রয়েছে, এবং এই তাপমাত্রা কারণ কি? কারণ জলীয় বাষ্পের মধ্যে আমরা জানি লীন তাপ থাকে। এই লীন তাপ আদান প্রদানের মাধ্যমে জলীয় বাষ্পের বিভিন্ন রূপ পরিবর্তন হয়, ফলে তাপমাত্রার আদান প্রদানের মাধ্যমে জলীয় বাষ্পের থেকে যেমন তাপ বায়ুমণ্ডলে মেশে, তেমন বায়ুমণ্ডল থেকে তাপ জলীয় বাষ্পের মধ্যে প্রবেশ করে। এর ফলে সামগ্রিকভাবে বলতে গেলে বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণে জলীয় বাষ্পের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আচ্ছা, এরপরে যার গুরুত্ব আমরা আলোচনা করব সেটি হচ্ছে এরোসল। এরোসল আমি একটু আগে বলেছি যে ধূলিকণা। এই ধূলিকণা বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে থাকে। কীরকম? যেমন প্রথমেই ক্লাউড ফর্মেশন অর্থাৎ মেঘ গঠন। মেঘ গঠিত হতে গেলে আমরা জানি জলকে প্রথমে জলীয় বাষ্প হতে হয়। সেই জলীয় বাষ্প বাতাসে যখন মেশে তখন সেই বাতাসটি অনেক বেশি পরিমাণে হালকা হয়ে যায় এবং সম্প্রসারিত হয়। এর ফলে সেই বায়ুপুঞ্জটি আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়, এবং পরবর্তীকালে এই জলীয় বাষ্প লীন তাপ যখন ত্যাগ করে তখন সেই জলীয় বাষ্প ঘনীভবন শুরু হয়, এবং এই জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার জন্য একটি পার্টিকুলার এজেন্ট বা কারোরকে আশ্রয় করতে ইচ্ছা প্রকাশ করে। তখন প্রয়োজন হয় এই ধূলিকণা। এই ধূলিকণা, লবণকণা, ছাই, ভস্ম ইত্যাদি বিভিন্ন যে এরোসল, সেই এরোসলের ওপর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গ্যাসীয় রূপ থেকে তরল রূপে রূপান্তরিত হয়, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে মেঘ সৃষ্টি হয়। আচ্ছা, স্ক্যাটারিং বলতে এখানে আলোক বিচ্ছুরণকে বুঝিয়েছি। আলোক বিচ্ছুরণ কি হয়? না, বাতাসে এই ভাসমান ধূলিকণাগুলি সূর্য থেকে আগত রশ্মিকে বিভিন্ন রকমভাবে প্রতিফলন, বিচ্ছুরণ ইত্যাদি করে থাকে। এই যে মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়ার ফলে সূর্যরশ্মির বিভিন্ন রকম বিকিরণ হয়, এবং সূর্যরশ্মির যে সাতটা বর্ণ দ্বারা গঠিত আমরা জানি, বেনি, আসহ, কলা, এই 7টি রঙের সংক্ষিপ্ত রূপ আমি বললাম। এই 7টি রঙের মধ্যে সবচেয়ে বেশি গতিসম্পন্ন হচ্ছে নীল রং। আর এই নীল রং এই ধূলিকণা দ্বারা বিচ্ছুরিত হওয়ার কারণে আমাদের চোখে আগে প্রবেশ করে,
এবং আমরা আগে নীল রঙটা দেখি। এই কারণে আমরা আকাশকে নীল দেখাই। ঠিক আছে? আচ্ছা, ব্লু স্কাই রয়েছে। এই স্ক্যাটারিং আমরা যারা খুব ভালো ছবি আঁকি বা ক্যামেরা দ্বারা ছবি তুলে থাকি নেচারের, সেক্ষেত্রে অনেকে আকাশের বিভিন্ন রং, লাল, কমলা, হলুদ, এই রঙগুলো সাধারণত এই ধূলিকণা স্ক্যাটারিংয়ের জন্যই হয়ে থাকে। আচ্ছা, এছাড়াও আমি এখানে কিছু বায়ুমণ্ডলের উপাদানের গুরুত্ব আমি এখন বিস্তারিত আলোচনা করছি না, যেটি তোমরা বইয়ে পেয়ে যাবে। যেমন অক্সিজেন। অক্সিজেন আমরা জানি গোটা জীবজগতের কাছে শ্বাস প্রশ্বাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেহের তাপ, শক্তি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এই অক্সিজেন মানুষের দেহ ছাড়াও দহন কার্যের ক্ষেত্রে খুব কার্যকরী, যা দহন কার্যের ক্ষেত্রে আমরা জানি অক্সিজেন ছাড়া সম্ভবই নয়। এছাড়া লোহা সমৃদ্ধ বিভিন্ন শিলা বা লোহার ক্ষেত্রে যে মরচে পড়ে, সেক্ষেত্রেও এই অক্সিজেনের জারণ প্রক্রিয়া কিন্তু কার্যকরী হয়। তাহলে আমরা বুঝতে পারছি অক্সিজেনের গুরুত্ব কতটা। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড একইভাবে। কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদ এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সালোকসংশ্লেষ পদ্ধতিতে নিজের খাদ্য প্রস্তুত করে। এছাড়াও কার্বন চক্রের মাধ্যমে কার্বন বায়ুমণ্ডল থেকে শিলামণ্ডল, জলমণ্ডল থেকে আবর্তিত হয়। এই কার্বন চক্র মানুষের দেহে এবং সমস্ত গোটা জীবজগতের দেহে বিভিন্নভাবে কার্যকরী হয়ে থাকে। তাহলে এক কথায় বলতে গেলে বায়ুমণ্ডলে প্রত্যেকটি প্রধান যে গ্যাস, অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এই গ্যাসগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার সঙ্গে ধূলিকণা, জলীয় বাষ্প তো রয়েছে। আচ্ছা, তো এই হলো আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান সম্পর্কিত বিষয়। এরপরে আমরা জেনে নেব বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর বিন্যাস। দেখা যাক। আচ্ছা, এখানে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দুটি ভিত্তিতে আলোচনা করা হয়। প্রথমে আমি লিখেছি অন দ্য বেসিস অফ কম্পোনেন্টস, অর্থাৎ উপাদানের ভিত্তিতে। তারপর রয়েছে উচ্চতা। তারপর রয়েছে অন দ্য বেসিস অফ টেম্পারেচার, অর্থাৎ উষ্ণতার পরিবর্তনের ভিত্তিতে। উষ্ণতা পরিবর্তন বলতে আমরা জানি বায়ুমণ্ডল এই যে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা বিশিষ্ট একটি গ্যাসীয় আবরণ, এই গ্যাসীয় আবরণের কখনোই সর্বস্থানে উষ্ণতা একরকম হতে পারে না। ঠিক এটি যেরকম, তেমনি উষ্ণতার যে পরিবর্তন উচ্চতার সাথে সাথে, সেক্ষেত্রেও এক বিভিন্নতা দেখা যায়। সেই বিভিন্নতা অনুসারে এখানে এই 6টি ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, প্রথমে আমরা উপাদানের ভিত্তিতে শ্রেণীবিভাগগুলো একটু জেনে নিই। উপাদানের ভিত্তিতে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় বায়ুমণ্ডলকে। একটি হচ্ছে হোমোস্ফিয়ার, অপরটি হচ্ছে হেট্রোস্ফিয়ার। হোমোস্ফিয়ার বলতে বোঝানো হয় সমমণ্ডল। সমমণ্ডল মানে বায়ুমণ্ডলে একটা নির্দিষ্ট স্তর, যে স্তরের মধ্যে উপাদানগুলো প্রায় সমানভাবে বণ্টিত, সেই স্তরটাকে বলছি আমরা সমমণ্ডল। আর ঠিক তারপরে একটি স্তর রয়েছে বিষমমণ্ডল বা হেট্রোস্ফিয়ার। সেক্ষেত্রে উপাদানগুলি কিছুটার কোথাও কোথাও ঘনত্ব বেশি, কোথাও কোথাও ঘনত্ব কম। এই ঘনত্ব বেশি যে বিভিন্ন স্তরগুলো, সেই স্তরগুলোকে প্রধানত 4টে ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মলিকিউলার নাইট্রোজেন, অর্থাৎ আণবিক নাইট্রোজেন স্তর। অ্যাটমিক অক্সিজেন, অর্থাৎ পারমাণবিক অক্সিজেন স্তর। হিলিয়াম এবং হাইড্রোজেন, এই 4টি স্তরকে নিয়ে একত্রে বিষমমণ্ডল গঠিত। আচ্ছা, ছবিতে দেখে নিই। এই হচ্ছে পৃথিবী, আর পৃথিবীকে প্রথমেই আবর্তন করে রয়েছে একটি খয়েরি রঙের স্তর বা বাদামি রঙের একটি স্তর। এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার উচ্চতা বিশিষ্ট। এই স্তরটিকে বলছি হোমোস্ফিয়ার। এবং হোমোস্ফিয়ার ব্যতীত যে সাদা অংশটি দেখা যাচ্ছে, যা 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত,
এই স্তরটি হচ্ছে বিষমমণ্ডল বা হেট্রোস্ফিয়ার। আচ্ছা, তাহলে আমরা একটু আগে জেনেছি যে হেট্রোস্ফিয়ার 4টি স্তরে বিভক্ত। সেই স্তরগুলো একটু দেখে নিই, পর্যায়ক্রমটা কিভাবে রয়েছে। প্রথমেই বলছি হোমোস্ফিয়ারের ঠিক ওপরে মলিকিউলার নাইট্রোজেন স্তর। আচ্ছা, প্রথমে আগে একটু জেনে রাখা ভালো, এই যে হোমোস্ফিয়ার 0 থেকে 88 কিলোমিটার এবং 88 থেকে 10,000 কিলোমিটার হেট্রোস্ফিয়ার অর্থাৎ বিষমমণ্ডল, এই দুটি মণ্ডলের মধ্যে যে একটি স্তর রয়েছে, যে স্তরটি এই দুটো বিভিন্ন স্তরকে আলাদা করছে, এই স্তরটিকে বলছি টার্বোপজ। এই টার্বোপজ দ্বারা সমমণ্ডল ও বিষমমণ্ডল বিভক্ত। আচ্ছা, এই বিষমমণ্ডলের প্রথম স্তরটি 88 থেকে 200 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরটি হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর। এর পরে রয়েছে 200 কিলোমিটার থেকে 1120 কিলোমিটার অবধি বিস্তৃত পারমাণবিক অক্সিজেন স্তর। আমরা জানি আমরা এই যে ভূপৃষ্ঠের ওপরে রয়েছি ঠিক ওপরেই, অর্থাৎ সমমণ্ডলে, এই সমমণ্ডলের মধ্যে আমরা বেঁচে রয়েছি অক্সিজেন গ্রহণের মাধ্যমে। তাহলে এই সমমণ্ডলেও অক্সিজেন রয়েছে। এই অক্সিজেনটা কিন্তু পারমাণবিক অবস্থায় নেই, অর্থাৎ অক্সিজেনটা আণবিক অবস্থায় রয়েছে, সেহেতু এই অক্সিজেনটা একটু তুলনায় ভারী। আর পারমাণবিক অক্সিজেন, যেটিকে অ্যাটমিক অক্সিজেন এখানে উল্লেখ করা হয়েছে, সেটি অপেক্ষাকৃত হালকা হয় ওপরের স্তরে অর্থাৎ বিষমমণ্ডলে রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে হিলিয়াম স্তর। হিলিয়াম স্তর হচ্ছে 1120 কিলোমিটার থেকে 3540 কিলোমিটার অবধি বিস্তৃত। এই স্তরের হিলিয়ামের সংকেত আমরা জানি H3। তো H3 অবশ্যই একটু ভারী হাইড্রোজেনের তুলনায়, সেহেতু ঠিক হাইড্রোজেনের নিচে রয়েছে হিলিয়াম স্তর। আচ্ছা, এরপরে রয়েছে হাইড্রোজেন স্তর, সবচেয়ে হালকা, 3540 থেকে 10,000 কিলোমিটার অবধি এর বিস্তার। এই হচ্ছে উপাদানের ভিত্তিতে স্তরবিন্যাস। এটি একটু ছবি সহযোগে আমাদেরকে জানতে হবে এবং বারবার পড়ার মাধ্যমে এটি মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব এখন উষ্ণতার ভিত্তিতে শ্রেণীবিন্যাস বা স্তরবিন্যাস। তো পৃথিবীকে বেষ্টনকারী এই বায়ুমণ্ডলকে এখানে 6টা ভাগে ভাগ করা হয়েছে এবং 6টি ভাগ আমি প্রথমে উষ্ণতার ভিত্তিতে এবং উচ্চতার সহযোগে আলাদা করে নিই আগে, তারপর একটি করে একটি আলোচনা করব। প্রথমেই রয়েছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠের ঠিক ওপরে 8 কিলোমিটার মেরু অঞ্চলে এবং 18 কিলোমিটার নিরক্ষীয় অঞ্চলে উচ্চতা বিশিষ্ট। ব্যাপারটা কীরকম না, পৃথিবীর আমরা জানি উত্তর দক্ষিণ মেরু একটু চাপা প্রকৃতি, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে যদি মেরুর দূরত্ব দেখা হয় আর পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষরেখা বরাবর যদি দূরত্ব দেখা হয়, তাহলে দেখা যাবে পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি রয়েছে দুটি মেরু। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে মেরু অঞ্চলে সবচেয়ে মাধ্যাকর্ষণ শক্তি বেশি, কারণ পৃথিবীর কেন্দ্রে যত যাওয়া যাবে তত আকর্ষণ বাড়বে। এই কারণে বায়ুমণ্ডলকেও আকর্ষণ করার ক্ষমতা ওই দুই মেরু অঞ্চলে বেশি। তাই দুই মেরু অঞ্চলের ট্রপোস্ফিয়ারের উচ্চতা 8 কিলোমিটার, সেই তুলনায় নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা সর্বাধিক 18 কিলোমিটার। এই 8 কিলোমিটার এবং 18 কিলোমিটার এই উচ্চতার পার্থক্যকে অনেক বইয়ে গড় 12 কিলোমিটার হিসেবে ধরা হয়। আচ্ছা, এই ট্রপোস্ফিয়ারের সর্বশেষ যে সীমা এই 8 কিলোমিটার বা 18 কিলোমিটার বরাবর,
সেই সীমাকে বলা হয় ট্রপোপজ। কেন না, ওই পজ কথার অর্থ থেমে যাওয়া, ট্রপোস্ফিয়ার থেমে যাচ্ছে, তাই ওই অংশটাকে বলা হচ্ছে ট্রপোপজ। তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটি 50 কিলোমিটার, ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে O3 মানে ওজোন স্তর রয়েছে, একটি আলাদা বিশেষ স্তর। এই স্তরটি প্রায় 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে, ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার থেকে 30 কিলোমিটারের মধ্যে ওজোন স্তর। এই ওজোন স্তর একটি গুরুত্বপূর্ণ স্তর। এই স্তর সম্পর্কে আমি পরে বিস্তারিত আলোচনা করব। নেক্সট, মেসোস্ফিয়ার। ঠিক স্ট্র্যাটোস্ফিয়ারের পরে শুরু হচ্ছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ এবং মেসোস্ফিয়ার যেখানে শুরু হচ্ছে, সেই সীমান্তটাকে বলছি স্ট্র্যাটোপজ। ঠিক যেমন ট্রপোপজ, ঠিক একইভাবে স্ট্র্যাটোপজ। এই স্ট্র্যাটোপজ কোথায় রয়েছে? 50 কিলোমিটার। তারপরে শুরু হচ্ছে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে। এরপরে রয়েছে থার্মোস্ফিয়ার, যা ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপরে শুরু হচ্ছে এক্সোস্ফিয়ার, যা 750 কিলোমিটার অবধি বিস্তৃত। এবং সর্বশেষ ম্যাগনেটোস্ফিয়ার, যা 10,000 কিলোমিটার অবধি বিস্তৃত। তো এবার আমরা জেনে নেব, যেহেতু এই পার্থক্যটা উষ্ণতার ভিত্তিতে, প্রথমে আগে উষ্ণতা কোথায় কমছে এবং কোথায় বাড়ছে সেটি আগে জেনে নেব। প্রথমে ট্রপোস্ফিয়ার, যেটি ভূপৃষ্ঠ সংলগ্ন। এক্ষেত্রে দেখা যাচ্ছে টেম্পারেচার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কমছে। অর্থাৎ আমি যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে থাকি, তাহলে দেখব ট্রপোস্ফিয়ারের মধ্যে যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমবে। এই উষ্ণতা কমার একটি বিশেষ হার রয়েছে, যা সাধারণত ধরে নেওয়া হয় প্রতি 1000 মিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস হারে কমে যায় তাপমাত্রা। অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন যদি তাপমাত্রা হয় 16.4, ঠিক 1000 মিটার উচ্চতা গেলে প্রথমে হবে 6.4 ডিগ্রি মাইনাস, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে 6.4 ডিগ্রি সেলসিয়াস প্রতি 1000 মিটারে কমতে থাকে। এই হ্রাস পাওয়ার হারকে বলা হয় নর্মাল ল্যাপস রেট। বলে রাখা ভালো যে এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই গ্যাসীয় উপাদানের মোট প্রায় 75% ভর এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই রয়েছে। আর কি না, এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই জলীয় বাষ্পের আধিক্য দেখা যায়, যা অন্যান্য স্তরে দেখা যায় না বললেই চলে। এই কারণে ট্রপোস্ফিয়ারে জলীয় বাষ্প সংগঠিত বিভিন্ন জলবায়ুর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলি দেখা যায়, অর্থাৎ বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ ইত্যাদি। এছাড়াও এই জলীয় বাষ্পের লীন তাপের অসম বণ্টনের জন্য যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থা, তাও এই ট্রপোস্ফিয়ারেই লক্ষ্য করা যায়। এই ট্রপোস্ফিয়ার সমস্ত স্তরের তুলনায় বলতে গেলে একটি অশান্ত স্তর, তাই এই স্তরকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ক্ষুব্ধ মণ্ডল কোন স্তরকে বলা হয়, তখন বলতে হবে ট্রপোস্ফিয়ার, এবং কারণ জিজ্ঞাসা করলে তখন অবশ্যই এই বিস্তারিত বিষয়টি ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, ট্রপোস্ফিয়ারে যেহেতু এই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে, তাই 8 বা 18 কিলোমিটার উচ্চতায় সাধারণত ট্রপোপজে কাছাকাছি উষ্ণতা দাঁড়ায় 80 ডিগ্রি সেন্টিগ্রেড নিরক্ষীয় অঞ্চলে, এবং মধ্য অক্ষাংশে -58 ডিগ্রি সেন্টিগ্রেড। নিরক্ষীয় অঞ্চলে -80 ডিগ্রি এবং মধ্য অক্ষাংশে -58 ডিগ্রি সেন্টিগ্রেড।
নিরক্ষীয় অঞ্চলে এই তাপমাত্রা মানে নিরক্ষীয় অঞ্চলের যে ট্রপোপজ সেখানে তাপমাত্রা -80 ডিগ্রি এবং মধ্য অক্ষাংশীয় অঞ্চলে -58 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কেন হয়? না, আমরা একটু আগে জেনেছি যে নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারটা একটু স্ফীত, অর্থাৎ 18 কিলোমিটার বিস্তার। কাজেই এই যে তাপমাত্রা হ্রাসের হার, যদি এই অঙ্কটা এখানে করা হয় তাহলে দেখা যাবে প্রায় -80 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তাপমাত্রা। আচ্ছা, নেক্সট স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে বায়ুমণ্ডলের এই তাপমাত্রার যে পরিবর্তন, যেটি একটুখানি ট্রপোস্ফিয়ারে দেখলাম, সেটি ঠিক বিপরীত হয়ে যায়। অর্থাৎ কি না, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। তারপরে রয়েছে মেসোস্ফিয়ার। এক্ষেত্রে আবার ঠিক উল্টো, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে এবং এই মেসোস্ফিয়ারটি হচ্ছে সবচেয়ে শীতলতম স্তর। এরপরে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে আবার ঠিক বিপরীত, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। এবং পরবর্তী এক্সোস্ফিয়ারেও একই, যেখানে উষ্ণতা বৃদ্ধি পায় উচ্চতার সাথে সাথে। এবং ম্যাগনেটোস্ফিয়ারের ক্ষেত্রে এই ধরনের পরিবর্তন খুব কম লক্ষ্য করা যায়, যা নির্দিষ্ট নয়। আচ্ছা, এবার জেনে নিই এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম থাকে এবং থাকে না বললেই চলে। তার জন্য এই স্ট্র্যাটোস্ফিয়ার অপেক্ষাকৃত শান্ত মণ্ডল এবং শান্ত মণ্ডলকেই এই বিমান চলাচলের উপযুক্ত হিসেবে ধরে নেওয়া হয়। তাই এই স্তর দিয়ে সাধারণত জেট বিমানগুলি চলাচল করে। যদিও স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে জেট বায়ুর প্রবেশ এবং কিছুটা জলীয় বাষ্পের প্রবেশের ফলে কিছু কিছু মেঘ দেখা যায়, সেই মেঘগুলিকে বলা হয় সুপ্তি মেঘ বা মাদার অফ পার্ল। এই মাদার অফ পার্ল খুব কম পরিমাণে দেখা যায়, যা কিনা পরিষ্কার আবহাওয়ার সূচনা করে। আগেই বলেছি যে স্ট্র্যাটোস্ফিয়ারে অপর একটি স্তর রয়েছে ওজোন স্তর। এই ওজোন স্তর 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে অধিক ঘনত্ব বিশিষ্ট। এই স্তর সূর্যের যে অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মি শোষণ করে এবং এই যে O3, এটি দুটি ভাগে ভেঙে যায়, একটি O2 এবং একটি O, অর্থাৎ একটি অক্সিজেন পরমাণু। এই দুটি এইরকমভাবে ভাঙতে থাকে, পুনরায় একটি অক্সিজেন অণু আবার একটি অক্সিজেন পরমাণুর সহযোগে এসে আবার ওজোন কণা সৃষ্টি করে। এইভাবে একটি চক্রাকার পথে এই ওজোন স্তরের ক্ষয় এবং পুনরায় তার নির্মাণ চলতে থাকে এবং অতিবেগুনি রশ্মিকে এই স্তরেই শোষণ করে এই কাজের মধ্যে ব্যস্ত রাখা হয়। তাই অতিবেগুনি রশ্মি এই স্তর ভেদ করে ভূপৃষ্ঠে আসতে পারে না এবং আসলে খুব কম, যা মানবদেহকে বা জীবজগৎকে ততটা ক্ষতি করতে পারে না। তবে বর্তমানে যে পরিবেশ দূষণ হচ্ছে বা ওজোন স্তর ক্ষয় হচ্ছে, তার ফলে অতিবেগুনি রশ্মির প্রবেশের ফলে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে। তো বর্তমানে আমরা জানি যে একটি সারা বিশ্বব্যাপী যে লকডাউন পরিস্থিতি, তাতে করে বিশ্ব অনেক সুস্থ হয়ে উঠছে, দূষণ কমছে এবং সাথে সাথে এই ওজোন স্তরের যে ক্ষয় সেটি অনেক কমে গেছে। তো এটি একটি আশার আলো। তো যাই হোক, এর পরের বিষয়ে আমরা চলে যাব যে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে যে উষ্ণতা ভীষণভাবে বাড়তে থাকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, সেটি কত হয় না, আমরা জানি যে ট্রপোপজে উষ্ণতা নিরক্ষীয় অঞ্চলে -80 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছিল এবং সেটি আস্তে আস্তে কী হবে, বাড়তে বাড়তে সেটি স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সীমারেখার কাছাকাছি গিয়ে দাঁড়ায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা,
এরপরে আমরা আলোচনা করব মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার একটি শান্ত এবং শীতলতম স্তর। কারণ কি, এই স্তরে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। আমরা একটু আগে জানলাম যে স্ট্র্যাটোপজে গিয়ে উষ্ণতা দাঁড়াচ্ছে প্রায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা যদি হ্রাস পায় তা অবশ্যই মাইনাসে থাকবে, এবং এই সর্বোচ্চ সীমায় গিয়ে কমে গিয়ে দাঁড়ায় প্রায় -93 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং যা খুবই কম। এই স্তরেও কিছু হালকা মেঘ দেখতে পাওয়া যায়, যে মেঘগুলোকে বলা হয় নৈশদ্যুতি মেঘ। তাহলে প্রশ্ন আসতে পারে নৈশদ্যুতি মেঘ কোন স্তরে, তখন উত্তর দিতে হবে মেসোস্ফিয়ার। প্রশ্ন আসতে পারে শুক্তি মেঘ কোন স্তরে বা মাদার অফ পার্ল, সেটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। এইরকম কিছু ছোট ছোট প্রশ্ন এখান থেকে আসতেই পারে। আচ্ছা, এরপরে আলোচনা করব থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারটি সাধারণত উচ্চতা দেখতে পাচ্ছি যে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার, মানে 80 থেকে 500 কিলোমিটারের মধ্যে রয়েছে থার্মোস্ফিয়ার। এই 80 থেকে 500 কিলোমিটার আমরা যদি উপাদানের ভিত্তিতে স্তরবিন্যাসটি দেখি তাহলে বুঝতে পারবো এখানে আণবিক নাইট্রোজেন এবং পারমাণবিক যে অক্সিজেন তা এই স্তরে অনেক বেশি পরিমাণে রয়েছে। এই আণবিক এবং পারমাণবিক অবস্থায় এই গ্যাসীয় কণাগুলি আয়নে বিশ্লিষ্ট হয়ে তড়িদাহত অবস্থায় থাকে। তার জন্য এই স্তরের মধ্যে প্রচুর তাপের পরিমাণ সঞ্চিত অবস্থায় থাকে। এই কারণে একে বলা হয় থার্মোস্ফিয়ার। এবং এই থার্মোস্ফিয়ারের সর্বোচ্চ সীমায় উষ্ণতা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, যা সবচেয়ে বেশি অন্যান্য স্তরের তুলনায়। এই স্তরেও কিছু পরিমাণ সূর্যের রঞ্জন, গামা, অতিবেগুনি রশ্মি শোষিত হয়, এবং যেহেতু এই স্তরটি অত্যাধিক উষ্ণ তাই এই স্তরটি ঘনত্ব কম, অর্থাৎ আমরা বলতে পারি এই স্তরটি অনেক বেশি হালকা। আচ্ছা, এই স্তরে আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আমরা একটু আগে বললাম যেহেতু বায়ু এখানে আয়নিত অবস্থায় থাকে, সেহেতু এই আয়নিত অবস্থায় থাকার কারণে এক ধরনের উজ্জ্বল আভা দেখতে পাওয়া যায় মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে যখন একটানা যে 6 মাস রাত্রি চলে, তখন এই রকম আকাশে উজ্জ্বল বিভিন্ন রঙের সমাবেশে এক ধরনের আভা দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা, কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা। সংক্ষেপে বলে রাখছি, এই সুমেরু প্রভা ও কুমেরু প্রভা সাধারণত এই স্তরে এক ধরনের রাসায়নিক সংগঠনের জন্য এই ধরনের অবস্থার সৃষ্টি হয়। কেন না, পৃথিবী থেকে যখন উজ্জ্বল আলো বিশিষ্ট এক ধরনের আয়নিত গ্যাস সূর্য থেকে বেরিয়ে আসে এবং পৃথিবীর দিকে ধেয়ে আসে, এই ধরনের প্লাজমা গ্যাসগুলি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা দুই মেরুতে গিয়ে সঞ্চিত হয়, এবং মেরুতে যখন আসে তখন পার্টিকুলার এই থার্মোস্ফিয়ারে ওই প্লাজমা গ্যাস বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এই উজ্জ্বল আলো সৃষ্টি করে এবং এই অঞ্চলে খেলে বেড়ায়। আমি এই বিষয়টা পরের ভিডিওতে আলোচনা করব বিস্তারিত। এটি একটি খুব সুন্দর বিষয়, তো এখানে অল্প করে বলে রাখলাম, তোমরা একটু পড়বে। আচ্ছা, নেক্সট হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে এখানে দেখতে পাচ্ছি একটি উপগ্রহ এবং কৃত্রিম উপগ্রহ, এবং এই কারণ এই স্তরে কৃত্রিম উপগ্রহগুলি ভেসে থাকে, এবং যে কৃত্রিম উপগ্রহগুলি কিনা আমাদের পৃথিবী থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমাদেরকে প্রেরণ করে, যার ভিত্তিতে আমরা বিভিন্ন ম্যাপস তৈরি করি, বিভিন্ন সম্পদ সম্পর্কে
বিবেচনা করি এবং সিদ্ধান্ত নিয়ে থাকি। তো এই কৃত্রিম উপগ্রহগুলি এই এক্সোস্ফিয়ারে ভেসে থাকে। এই এক্সোস্ফিয়ারটিকে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর বলা হয়, কারণ থার্মোস্ফিয়ার থেকে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় সেটি এই স্তরেও কন্টিনিউ হতে থাকে। তার ফলে উচ্চতার সাথে সাথে উষ্ণতা অনেকটা বৃদ্ধি পায় এবং এই এক্সোস্ফিয়ারটি হলো উষ্ণতম স্তর। এই উষ্ণতম স্তরে সাধারণত যদি উপাদানের ভিত্তিতে শ্রেণীবিন্যাসটি এর ওপরে চাপানো হয় তাহলে দেখা যাবে যে এখানে প্রধানত উপাদান হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম। এবং সর্বোচ্চ সীমায়, মানে এই স্তরের সর্বোচ্চ সীমা বলতে 750 কিলোমিটার উচ্চতায় গিয়ে এখানকার উষ্ণতা দাঁড়ায় প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এরপরে আছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেট কথাটা রয়েছে মানে বোঝা যাচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র। একটু আগে আমি বলছিলাম যে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, এই মাধ্যাকর্ষণ শক্তির একটি চৌম্বক ক্ষেত্র রয়েছে যা পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। এই চৌম্বক ক্ষেত্রটিকে ম্যাগনেটোস্ফিয়ার সাধারণত বলা হয়। এই ম্যাগনেটোস্ফিয়ারের এই যে চৌম্বক ক্ষেত্র, এটি দুটো ঘন বলয় আছে, মানে এই ম্যাগনেটোস্ফিয়ারের মধ্যেও আবার দুটো ভাগ আছে। সেই দুটো ভাগকে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। এই ভ্যান অ্যালেন বিকিরণ বলয় সম্পর্কে আমি পরে একটু আলোচনা করব, বা বইয়ে রয়েছে যেটুকু সেটুকুনি জানলেই হবে। এই ভ্যান অ্যালেন বিকিরণ বলয় একটি এই সুমেরু প্রভা কুমেরু প্রভা সৃষ্টিতেও একটি গুরুত্বপূর্ণ কাজ করে, ভূমিকা পালন করে। আচ্ছা, এই যে ম্যাগনেটোস্ফিয়ার, এই ম্যাগনেটোস্ফিয়ারটা ঠিক গোলকাকার বা একটা পূর্ণ উপবৃত্তাকার সেরকম নয়, এর শেপটা একটু অন্যরকম। এই শেপটা অনেকটা আপেলের মতন বলা যেতে পারে, কারণ এই শেপটা চৌম্বক ক্ষেত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার উত্তর দক্ষিণ একটু চাপা এবং নিরক্ষীয় অঞ্চলের দিকগুলো একটু স্ফীত। তো এই ছটি স্তরের যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে আমাদের মাথায় রাখতে হবে, এবং এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে যেগুলো আমরা এইগুলো চর্চার মাধ্যমে মনে রাখতে পারবো। তো এখানে যে বিষয়গুলো মনে রাখতে হবে আমি অলরেডি বলে দিয়েছি। এই উচ্চতাগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে থাকে। তো তোমরা যে উচ্চতাগুলো জানবে বা পড়বে সেইগুলোই মনে রাখার চেষ্টা করবে, এবং এর বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখবে। এবং আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।